দর্শক আমন্ত্রণ যমুনাকে শুরুতেই জানিয়ে দিব শিরোনামগুলো। দ্বিতীয় দফার বৈঠকে ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। সবকিছু নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার উপর, দাবি ইরানের। মার্কিন কংগ্রেসে আবারও ব্যর্থ ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্যোগ। চতুর্থবারের মতো ডেমোক্র্যাটদের প্রস্তাব বাতিল হলো সিনেটে। লেবাননের প্রেসিডেন্ট ও ইসরায়েলি প্রধানমন্ত্রীর ফোনালাপ হতে পারে আজ। ইরানের সাথে সমঝোতা ছাড়া আঞ্চলিক সংঘাত থামানো অসম্ভব, দমানো যাবে না হিজবুল্লাহকেও। এতক্ষণ শিরোনামগুলো দেখছিলেন, এবার বিস্তারিত জানাবো। দ্বিতীয় দফার বৈঠকেই ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতা করতে চায় যুক্তরাষ্ট্র, এমন আশাবাদ জানিয়েছে হোয়াইট হাউস। বিবৃতিতে মুখপাত্র ক্যারোলিন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। এদিকে মধ্যস্থতার বিষয়ে ইতিবাচক অবস্থান তেহরানেরও। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, সমঝোতার পুরো বিষয়টি নির্ভর করছে যুক্তরাষ্ট্রের আন্তরিকতার উপর। এর আগে যুক্তরাষ্ট্র ইরান শান্তি আলোচনার পরবর্তী ধাপের কাঠামো নির্ধারণে তেহরানে দেশটির কর্মকর্তাদের সাথে বৈঠক করেন পাকিস্তানের মধ্যস্থতাকারীরা। পাকিস্তানের ফিল্ড মার্শাল আসিম মুনিরের নেতৃত্বে চলছে ইরান যুক্তরাষ্ট্র দ্বিতীয় দফা আলোচনার জন্য তোড়জোড়। তেহরান সফরে ইরানি প্রতিনিধিদের সাথে দফায় দফায় বৈঠকে বসেন আসিম মুনির। প্রাথমিক এসব আলোচনায় অংশ নেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি সহ শীর্ষ কর্মকর্তারা। আল জাজিরা সহ আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, ইরানের পরমাণু কর্মসূচি এবং যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা নিষেধাজ্ঞা ইস্যুতে সুর নরম করছে দুপক্ষই। ফলে এসব ইস্যুতে শিগগিরই বড় সিদ্ধান্ত আসতে পারে। এদিকে দ্বিতীয় দফার বৈঠকে ইরানের সাথে শান্তি চুক্তি এবং সমঝোতার বিষয়ে আশাবাদী যুক্তরাষ্ট্র। বিবৃতিতে হোয়াইট হাউসের মুখপাত্র ক্যারোলাইন লেভিট জানান, নতুন আলোচনা ইসলামাবাদেই হতে পারে। আমরা এখন দুই পক্ষের দর কষাকষির বিষয়গুলো যাচাই বাছাই করছি। এরই মধ্যে আমরা চুক্তির সম্ভাব্যতার বিষয়ে আশাবাদী। আমরা মনে করছি আমাদের অবস্থান সমঝোতার জন্য ইতিবাচক। এখন দেখা যাক আলোচনা কিভাবে এগোয়। এ অবস্থায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় বলছে, এখনো আলোচনার সময় নির্ধারণ করা হয়নি। দ্বিতীয় দফার বৈঠকে বসার বিষয়ে কতটুকু আন্তরিক তা যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। আলোচনা এবং এই সংক্রান্ত বিভিন্ন উদ্যোগ পাকিস্তানের মধ্যস্থতায় চলছে। অপরপক্ষ কূটনীতি নিয়ে যে দাবি করছে সে বিষয়ে তারা আসলেই কতটা আন্তরিক তা এখনো দেখা বাকি। এই বিষয়টি যুক্তরাষ্ট্রকেই প্রমাণ করতে হবে। চলতি সপ্তাহের শুরুতে ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ইরান উচ্চ পর্যায়ের বৈঠক হয়। কোনো ধরনের সমঝোতা ছাড়াই শেষ হয় ওই আলোচনা। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। সময়ের সাথে সাথে আরো জটিল আকার নিচ্ছে হরমুজ পরিস্থিতি। ইরানের বন্দরগুলোতে অবরোধ জারি রেখে টহল জোরদার করেছে ওয়াশিংটন। অন্তত 10টি তেলবাহী জাহাজের গতিপথ পাল্টে দেওয়ার কথা জানিয়েছে মার্কিন সেন্টকম। এ অবস্থায় জার্মানি, ফ্রান্স সহ বিভিন্ন দেশের অভিযোগ, হরমুজ সংকটের কারণে ভুগতে হবে পুরো বিশ্বকে। পরিস্থিতি সামাল দিতে প্যারিসে বৈঠকের ডাক দিয়েছে ফ্রান্স ও যুক্তরাজ্য। হরমুজ প্রণালীতে জাহাজ চলাচল ঠেকাতে আঞ্চলিক জলসীমায় টহল অব্যাহত রেখেছে মার্কিন সেন্ট্রাল কমান্ড। মার্কিন সামরিক বাহিনীর দাবি, অবরোধ কার্যকর রাখতে 24 ঘণ্টায় চলছে নজরদারি। অবরোধ শুরুর পর অন্তত 10টি জাহাজকে গতিপথ বদলাতে বাধ্য করেছে তারা। এরই মধ্যে ইরানের সুপার ট্যাঙ্কারও রয়েছে বলে দাবি যুক্তরাষ্ট্রের। এখন পর্যন্ত অবরোধ ভাঙতে পারেনি কেউ। তবে ইরানি মিডিয়া আর জাহাজ ট্র্যাকিং সংস্থা মেরিন ট্রাফিক বলছে ভিন্ন কথা। যুক্তরাষ্ট্রের অবরোধ সত্ত্বেও বুধবার পারস্য উপসাগরে প্রবেশ করেছে নিষেধাজ্ঞার তালিকায় থাকা ইরানের আরেকটি সুপার ট্যাঙ্কার। এর আগে RHN ও আলিসিয়া নামের আরও দুটি নিষিদ্ধ সুপার ট্যাঙ্কার একই পথ দিয়ে প্রবেশ করেছে বলে জানিয়েছে সংস্থাটি। ফলে প্রশ্ন উঠেছে অবরোধের কার্যকারিতা নিয়ে। এ পরিস্থিতিতে জ্বালানি তেলের বাজারে অস্থিরতা তুঙ্গে। আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যম বলছে, জ্বালানি সংরক্ষণ সক্ষমতার কারণে অন্তত 2 মাস কোনো সংকটের মুখে পড়বে না ইরান, তবে ভুগতে হবে পুরো বিশ্বকে।
হরমুজ প্রণালীতে অবরোধের ফলে রাতারাতি তেলের দাম আবার বেড়েছে। এটি প্রমাণ করে যে এই যুদ্ধই আমাদের নিজেদের দেশেও যে সমস্যাগুলোর সম্মুখীন হচ্ছি তার আসল কারণ। পরিস্থিতি সামাল দিতে বাড়ছে কূটনৈতিক তৎপরতাও। এরই মধ্যে প্যারিসে বৈঠকের ডাক দিয়েছে ফ্রান্স ও যুক্তরাষ্ট্র, যেখানে হরমুজ প্রণালীতে নিরাপদে জাহাজ চলাচলের বিষয়ে আলোচনা হবে। হরমুজ প্রণালীর অবরোধ বিশ্ব অর্থনীতির জন্য অত্যন্ত বিপজ্জনক এবং ইতিমধ্যেই এই অবৈধ অবরোধের প্রভাব ভোগ করছে বিশ্ব। হরমুজ প্রণালীতে নৌ চলাচল নিশ্চিত করাতে একটি জোট গঠন করছে ফ্রান্স ও যুক্তরাজ্য। তাদের সাথে যোগ দিচ্ছে ইউরোপীয় দেশগুলো। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে যে কোনো অচল অবস্থা সরাসরি প্রভাব ফেলে বৈশ্বিক অর্থনীতিতে। তাই সামরিক চাপ আর কূটনৈতিক উদ্যোগ দুপথে এখন পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা চলছে। অস্মিতা বিশ্বাস, যমুনা নিউজ। মানবাধিকারের কথা বলে বেসামরিকদের ওপর হামলা চালায় যুক্তরাষ্ট্র, যার পক্ষে কোনো সাফাই চলে না, এমন মন্তব্য করেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। ইরানের স্কুল ও হাসপাতালের মতো স্থাপনায় হামলা আন্তর্জাতিক আইন ও মানবতার পরিপন্থী বলে ক্ষোভ ঝাড়েন তিনি। যুক্তরাষ্ট্র ইসরায়েল যখন স্কুল এবং হাসপাতালের প্রসূতি বিভাগে হামলা চালায় তখন স্পষ্ট বোঝা যায় তাদের কাছে মানবিকতার কোনো মূল্য নেই। তারা দাবি করে আমরা সন্ত্রাসী, কিন্তু আসল সন্ত্রাসী তারাই। যখন খুশি যেখানে খুশি যাকে খুশি হত্যা করে, এরপরও তারা মঞ্চে দাঁড়িয়ে মানবাধিকার নিয়ে কথা বলছে। এটা লজ্জাজনক। এদিকে মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতি নিয়ে আলোচনায় সৌদি আরব সফরে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ। পাকিস্তানের উচ্চ পর্যায়ের প্রতিনিধিদের একটি দল যখন ইরানে অবস্থান করছেন, একই সময় জেদ্দায় গিয়েছেন শাহবাজ। বুধবার সৌদি ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের সাথে বৈঠক করেছেন তিনি। অঞ্চলটিতে ছড়িয়ে পড়া সংঘাত ঠেকানোর উপায় খুঁজতে কথা বলেন তারা। তবে বৈঠকের বিষয়ে বিস্তারিত জানা যায়নি। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নিরসনে পাকিস্তানের মধ্যস্থতা প্রচেষ্টার অংশ হিসেবেই প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের এই সফর। ইরানের সাথে সমঝোতার প্রস্তুতির মাঝেও থেমে নেই যুক্তরাষ্ট্রের সামরিক তৎপরতা। মধ্যপ্রাচ্যে নতুন করে 10,000 সৈন্য ও তৃতীয় আরেকটি রণতরী পাঠানোর ঘোষণা দিয়েছে ওয়াশিংটন। এই অবস্থায় যুক্তরাষ্ট্র বেইমানি করলে কোনো ছাড় দেয়া হবে না বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে ইরানও। তবে শান্তি আলোচনার বিষয় এখনো ইতিবাচক নয় ইসরায়েল। ওয়াশিংটন ও তেহরানকে একটি দীর্ঘস্থায়ী সমঝোতায় আনতে চলছে ব্যাপক তোড়জোড়। একদিকে সমঝোতার তৎপরতা তুঙ্গে থাকলেও ইরানের ওপর সামরিক চাপ অব্যাহত রাখার সিদ্ধান্তে অটল রয়েছে যুক্তরাষ্ট্র। মধ্যপ্রাচ্যে আরও 10,000 সেনা মোতায়েনের পাশাপাশি পারস্য উপসাগরে তৃতীয় মার্কিন রণতরী USS জর্জ H.W. বুশ প্রেরণের ঘোষণাও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। অব্যাহত রয়েছে হরমুজের বিভিন্ন এলাকায় মার্কিন অবরোধ। আলোচনা নিয়ে খুব একটা সন্তোষজনক অবস্থানে নেই ইসরায়েলও। ইরানকে কোনো প্রকার ছাড় দেওয়া হবে একটি ঐতিহাসিক ভুল, মার্কিন প্রেসিডেন্টের প্রতি এমন মন্তব্য ছুড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সাথে যুদ্ধবিরতির মেয়াদ বাড়াতে প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র। একাধিক প্রতিবেদনে প্রকাশিত এমন তথ্যকে সরাসরি নাকচ করে দিয়েছেন হোয়াইট হাউস প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট। বেশ কিছু প্রতিবেদনে এসেছে যুদ্ধবিরতির মেয়াদ বাড়ানোর অনুরোধ জানিয়েছে ওয়াশিংটন, যা সম্পূর্ণ ভুল একটি তথ্য। আমরা আলোচনা ও সমঝোতার প্রক্রিয়া চালাচ্ছি, তবে হোয়াইট হাউস থেকে আনুষ্ঠানিকভাবে কিছু না জানানো পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত নয়। এদিকে একই তথ্য জানিয়েছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই। এছাড়াও অভিযোগ তুলেন ইরানের ওপর সামরিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির লক্ষ্যে পরমাণু ইস্যুতে মন গড়া সব তথ্য ছড়াচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানের অধিকারকে স্বীকৃতি দেওয়া ও সম্মানের উপর নির্ভর করছে শান্তি আলোচনার সফলতা, এমন মন্তব্য এসেছে ইরানের পরমাণু শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ এলসামির পক্ষ থেকেও। ইরানিদের অধিকার ও স্বার্থ স্বীকৃত সিদ্ধান্তই হবে এই আলোচনার সফলতা। এই আলোচনা যদি যুক্তরাষ্ট্রের চিরাচরিত অভ্যাসবশত প্রতারণার উপর ভিত্তি করে চলে, তাহলে কখনোই দেশটির সাথে কোনো রকম আপোষে রাজি হবে না ইরান। এদিকে যে কোনো আগ্রাসনের কঠোর জবাব দিতে ইরানও প্রস্তুত রয়েছে বলে জানায় তেহরান। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ।
যুক্তরাষ্ট্রে আবারও ব্যর্থ হলো ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধ ক্ষমতা নিয়ন্ত্রণের উদ্যোগ। ইরান ইস্যুতে প্রেসিডেন্টের স্বেচ্ছাচারিতা বন্ধে তোলা প্রস্তাব বাতিল করেছে মার্কিন সিনেট। চতুর্থবারের মতো প্রত্যাখ্যাত হলো ডেমোক্র্যাটদের প্রচেষ্টা। প্রস্তাবটি পাশ হলে কংগ্রেসের অনুমতি ছাড়া প্রেসিডেন্টের সামরিক অভিযান চালানোর ক্ষমতা সীমিত হতো। ডেমোক্র্যাটরা জানিয়েছেন বারবার বিল উত্থাপনের মধ্য দিয়ে ট্রাম্পের ওপর চাপ তৈরি করে যাবেন তারা। মধ্যপ্রাচ্যে যুদ্ধের ময়দানের আঁচ লেগেছে ওয়াশিংটনের রাজনীতিতেও। চলমান উত্তেজনা রূপ নিয়েছে তীব্র রাজনৈতিক বিতর্কে, স্পষ্ট বিভাজন। ডেমোক্র্যাটদের অভিযোগ, সংবিধান লঙ্ঘন করে ইসরায়েলের সাথে মিলে যুদ্ধ শুরু করেছে ট্রাম্প প্রশাসন। দাবি, যুদ্ধ ঘোষণার একমাত্র ক্ষমতা কংগ্রেসের। তাই ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপে প্রেসিডেন্টের ক্ষমতা সীমিত করতে সিনেটে চতুর্থবারের মতো প্রস্তাব তুলেছেন তারা। তবে এবারও নাকচ হয়েছে তা। 52-47 ভোটে প্রত্যাখ্যাত হয়েছে প্রস্তাবটি। এটি পাশ হলে কংগ্রেসের অনুমোদন ছাড়া কোনো দেশে সামরিক অভিযান চালাতে পারতেন না প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রিপাবলিকানদের প্রায় পুরো অংশ রায় দিয়েছে প্রস্তাবের বিপক্ষে। একমাত্র ব্যতিক্রম রিপাবলিকান সিনেটর র্যান্ড পল, যিনি প্রেসিডেন্টের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। অন্যদিকে একমাত্র ডেমোক্র্যাট হিসেবে সিনেটর জন ফ্যাটারম্যান ভোট দিয়েছেন প্রস্তাবের বিপক্ষে। রিপাবলিকানদের জবাবদিহি করতে হবে এমন একটি যুদ্ধের প্রতি তাদের প্রশ্নাতীত সমর্থনের জন্য, যার লক্ষ্য অস্পষ্ট এবং যার পেছনে মার্কিনীদের বিলিয়ন বিলিয়ন ডলার ব্যয় হচ্ছে। পুরো বিশ্বে ইরানিদের একমাত্র সমর্থন এখন মার্কিন ডেমোক্র্যাটরা। এই মুহূর্তে আমাদের পূর্ণ সমর্থন প্রয়োজন সেনাদের। দূরের দিকে তাকানো উচিত। পরমাণু শক্তিধর হলে মার্কিনীদের জন্য বিরাট হুমকি হতে পারে ইরান। পরমাণু শক্তিধর কিংবা হরমুজ প্রণালী নিয়ন্ত্রককারী হিসেবে ইরানকে ভাবতে পারছেন আপনারা? ভার্জিনিয়ার সিনেটর টিম কেইনি জানিয়েছেন প্রস্তাব পাশ না হলেও নিয়মিত এটি উত্থাপন করবেন, যাতে জনগণ বুঝতে পারে কে যুদ্ধের পক্ষে আর কে বিপক্ষে। বিশ্লেষকরা বলছেন কূটনৈতিক আলোচনায় অগ্রগতি না হলে যুক্তরাষ্ট্রের অভ্যন্তরীণ রাজনৈতিক বিভাজন বাড়বে আরও। মার্কিন আইনে 60 দিনের বেশি সামরিক অভিযান চালাতে প্রয়োজন কংগ্রেসের অনুমোদন। তবে জাতীয় নিরাপত্তার অজুহাতে আরও 30 দিন সময় বাড়ানোর সুযোগ রয়েছে হোয়াইট হাউসের। ডরথি তাসরিন, যমুনা নিউজ। রাশিয়ার তেল বিক্রিতে নিষেধাজ্ঞার উপর দেয়া ছাড়ের মেয়াদ বাড়াবে না যুক্তরাষ্ট্র। বুধবার এই তথ্য নিশ্চিত করেছে ট্রাম্প প্রশাসন। এর আগে রাশিয়া ও ইরানের তেল কেনার ক্ষেত্রে ভারত সহ কিছু দেশকে 30 দিনের ছাড় দেয় ওয়াশিংটন। গত 11 মার্চ মার্কিন রাজস্ব দফতর জানায় ভারতের রিফাইনারিগুলো রাশিয়ার তেলবাহী ট্যাঙ্কার থেকে তেল কিনতে পারবে। কয়েকদিন পরে ইরানের তেল কেনার ক্ষেত্রেও ছাড় দেওয়া হয়। রাশিয়ার থেকে তেল কেনার মেয়াদ ছিল গত 11 এপ্রিল পর্যন্ত, আর ইরানের তেল কেনার মেয়াদ ছিল 19 এপ্রিল পর্যন্ত। তবে এই ছাড়ের মেয়াদ আর বাড়াবে না যুক্তরাষ্ট্র। এই নিষেধাজ্ঞা ছাড়ের প্রধান সুবিধাভোগী ছিল ভারত। এর ফলে আরও বাড়তে পারে জ্বালানি তেলের সংকট। দীর্ঘ 34 বছর পর আজ সরাসরি কথা বলতে পারেন ইসরায়েল ও লেবাননের শীর্ষ নেতারা। ট্রুথ সোশ্যালের এক পোস্টে এটি নিশ্চিত করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সরাসরি ফোনালাপ করতে পারেন ইসরায়েল ও লেবাননের প্রেসিডেন্ট। বুধবারও ওয়াশিংটনে আলোচনা হয় দুই দেশের প্রতিনিধিদের মধ্যে। সিদ্ধান্ত হয় শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের নিয়ে সরাসরি আলোচনার। ঐতিহাসিক এই ঘটনাকে মধ্যপ্রাচ্যের সংঘাত নিরসনে একটি ইতিবাচক পদক্ষেপ আখ্যা দিয়েছেন প্রেসিডেন্ট ট্রাম্প। এদিকে ইসরায়েল ও লেবানন দুপক্ষই জানিয়েছে বৃহস্পতিবারের আলোচনা নিয়ে আসেনি চূড়ান্ত সিদ্ধান্ত। সম্ভাব্য বৈঠকের দিন তারিখও ঠিক হয়নি। এদিকে ইসরায়েলি মন্ত্রিসভার তথ্যের বরাতে জানা গেছে লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউনের সাথে প্রথমবারের মতো ফোন আলাপে কথা বলতে যাচ্ছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইরানের সাথে সমঝোতা ছাড়া হিজবুল্লাহকে দমন সম্ভব নয়, এমন মত বিশ্লেষকদের। তাই লেবানন ইসরায়েল বৈঠকের যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলছেন তারা। বিশেষ করে হিজবুল্লাহকে বাদ দিয়ে এই আলোচনাকে অর্থহীন মনে করছে অনেকেই। লেবানিজ সরকারকে ব্যবহার করে সশস্ত্র গোষ্ঠীটিকে দমন তেল আবিবের অসম্ভব আকাঙ্ক্ষা, এমন কথা বলছেন কেউ কেউ। দীর্ঘ প্রায় 44 বছর ধরে চলমান বিরামহীন লড়াই। ইসরায়েলের আগ্রাসন কখনোই দুর্বল করতে পারেনি রণকৌশলে তুখর লেবাননের হিজবুল্লাহ যোদ্ধাদের।
1982 সালে লেবাননে ইসরায়েলি হামলার প্রতিবাদে তৈরি হয় শিয়া মুসলিমদের একটি সশস্ত্র প্রতিরোধ বাহিনী। গঠিত হয় হিজবুল্লাহ। পরবর্তী বছরগুলোয় একাধিকবার সংঘাতে লিপ্ত হয় দুপক্ষ। 2006 সালে লেবাননে হিজবুল্লাহ বিরোধী বড় ধরনের অভিযান শুরু করেছিল আইডিএফ। 33 দিনের রক্তক্ষয়ী সংঘাতের পর শোচনীয়ভাবে ব্যর্থ হয় ইসরায়েলের হিজবুল্লাহ নির্মূলের মিশন। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনায় এবার হিজবুল্লাহকে দমনের নতুন কৌশল খাটাতে চাইছে ইসরায়েল। লেবানন সরকারের সাথে সমঝোতার মাধ্যমে হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণ করতে চায় তেল আবিব। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় চলতি সপ্তাহে ওয়াশিংটনে বৈঠক হয় দু দেশের প্রতিনিধিদের, কিন্তু সেখানে ছিল না প্রভাবশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এখনও চলমান কূটনৈতিক যোগাযোগ। দীর্ঘদিন পর দু দেশের উচ্চ পর্যায়ের আলোচনা হলেও এর সাফল্য নিয়ে তৈরি হয়েছে সংশয়। বোঝাই যাচ্ছে ইসরায়েল যুক্তরাষ্ট্রের তীব্র চাপে এই আলোচনায় বসতে রাজি হয়েছে, কারণ ইরানের সাথে খুব একটা সুবিধা করতে পারেনি তারা। শান্তি আলোচনায় তেল আবিব ও বৈরুতের প্রতিনিধিরা থাকলেও অনুপস্থিত হিজবুল্লাহ, যা আলোচনা সফল হওয়ার ক্ষেত্রে প্রধান বাধা। বিশ্লেষকদের দাবি, লেবানিজ সরকারের সাথে সমঝোতা হলেও তাতে বিশেষ সুবিধা পাবে না ইসরায়েল, কারণ গোষ্ঠীটির সাথে রয়েছে মধ্যপ্রাচ্যের প্রভাবশালী আঞ্চলিক শক্তি ইরান। তাই ইরানের সাথে সমঝোতা না হলে হিজবুল্লাহকে নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। হিজবুল্লাহকে নিরস্ত্রীকরণের ক্ষমতা নেই লেবানন সরকারের, এই তথ্য স্পষ্ট তেল আবিবের কাছে। এক্ষেত্রে কোনো ছাড় দিতে রাজি নয় তাদের শক্তিশালী পৃষ্ঠপোষক ইরানও। আলোচনায় খুব একটা ইতিবাচক ফলাফল আসার সম্ভাবনা নেই। এদিকে চলমান আলোচনার মধ্যেই দক্ষিণ লেবাননে হামলার পরিধি বাড়ানোর নির্দেশ দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পাল্টা হামলা চালিয়ে নিজেদের শক্ত অবস্থানের জানান দিয়ে যাচ্ছে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। সাবরিনা নুসরাত, যমুনা নিউজ। ইরান যুক্তরাষ্ট্র আলোচনা নিয়ে হোয়াইট হাউসের ইতিবাচক মনোভাবে বিশ্ববাজারে আরও কিছুটা কমেছে জ্বালানি তেলের দাম। বৃহস্পতিবার 0.5% কমেছে দাম। ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $94.49। যুক্তরাষ্ট্রের বাজারে তেলের দাম কমেছে 0.8%, দাঁড়িয়েছে ব্যারেল প্রতি $90 উপর। শেয়ার বাজারেও পড়েছে ইতিবাচক প্রভাব। বৃহস্পতিবার সকাল থেকেই দক্ষিণ কোরিয়া, জাপান, হংকং ও তাইওয়ানে দেখা যাচ্ছে ঊর্ধ্বমুখী সূচক। রাতভর ইউক্রেনের রাজধানী কিয়েভে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। বৃহস্পতিবার এ হামলায় দেশজুড়ে নিহত হয়েছে শিশুসহ 16 জন। আহত হয়েছে অন্তত 45 জন বাসিন্দা। ড্রোন হামলায় ভয়াবহ অগ্নিকাণ্ডের সৃষ্টি হয় কিয়েভে। এক ভিডিওতে দেখা গেছে আগুন নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে এবং ধোঁয়ায় ছেয়ে গেছে আকাশ। ফায়ার সার্ভিস কর্মীরা একাধিক অগ্নিকাণ্ড নিয়ন্ত্রণে আনার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। এছাড়া বৃহস্পতিবার ভোরে আরেক দফায় হামলা চালানো হয় কিয়েভে। রুশ বাহিনীর একটি ড্রোন 18 তলা ভবনে আঘাত হানে। অস্ট্রেলিয়ার মাত্র 2টি সচল তেল শোধনাগারের একটিতে ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটেছে। বুধবার রাতে ভিক্টোরিয়া রাজ্যের জিলং শহরের ভিভা এনার্জি গ্রুপের শোধনাগারটিতে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে আনতে কাজ করছে শতাধিক ফায়ার সার্ভিস কর্মী, তবে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। এ পরিস্থিতিতে জিলং ও আশপাশের 3 লাখ বাসিন্দাকে দরজা জানলা বন্ধ করে ঘরের ভেতর থাকার পরামর্শ দেওয়া হয়েছে। পুরো অস্ট্রেলিয়ার 10% জ্বালানি চাহিদা পূরণ করে এই শোধনাগারটি। দেশটির জ্বালানি মন্ত্রী জানিয়েছেন, এই অগ্নিকাণ্ডের ফলে শোধনাগারটির পেট্রোল উৎপাদন ক্ষতিগ্রস্ত হবে। তুরস্কের একটি মাধ্যমিক স্কুলে শিক্ষার্থীর চালানো বন্দুক হামলায় প্রাণ হারিয়েছে 9 জন, আহত অন্তত 13 জন। নিহতদের মধ্যে 8 জনই শিক্ষার্থী এবং 1 জন শিক্ষক। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিশ্চিত করেছে এই তথ্য। কাহারা মানমারাস শহরের একটি স্কুলে বুধবার স্থানীয় সময় দুপুর 1:30টার দিকে এই ভয়াবহ ঘটনা হয়। হামলাকারী ওই স্কুলেরই 8ম শ্রেণীর শিক্ষার্থী। 5টি আগ্নেয়াস্ত্র এবং 7টি ম্যাগাজিন নিয়ে 2টি শ্রেণীকক্ষে ঢুকে নির্বিচারে গুলি চালায় সে। এরপর নিজের গায়েও গুলি করে আত্মহত্যা করে। ধারণা করা হচ্ছে ব্যবহৃত অস্ত্রগুলো তার বাবা, সাবেক পুলিশ কর্মকর্তার। এ ঘটনায় গ্রেফতার করা হয়েছে হামলাকারী কিশোরের বাবাকে। এর মাত্র একদিন আগে তুরস্কের সান লিভরোভা প্রদেশে একটি স্কুলে হামলা চালিয়েছিল এক সাবেক শিক্ষার্থী। আহত হয়েছিল 16 জন। ওই ঘটনার পরও আত্মহত্যা করেছিল হামলাকারী। দর্শক, এই ছিল যমুনা আইডেস্কের এখনকার আয়োজনে। এতক্ষণ যারা সাথে ছিলেন সবাইকে ধন্যবাদ।